প্রিয় ছাত্রছাত্রীরা, পূর্বেই আমরা নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত শেষ করেছি। আজকের ক্লাসে আমরা শুরু করব নাট্যকার দীনবন্ধু মিত্র। তোমাদের সিলেবাসে মধুসূদন দত্তের পরেই যেটি আছে নাট্যকার দীনবন্ধু মিত্র। 1819 থেকে 1873 তার সময়কাল দীনবন্ধু মিত্রের। বাংলা নাট্য সাহিত্যে ঠিক মধুসূদনের পরেই এই দীনবন্ধু মিত্রের আবির্ভাব। প্রত্যক্ষ স্বজন প্রেম এবং বিদেশি শাসকের প্রজা পীড়নের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ এবং সর্বব্যাপী এক সামাজিক অভিজ্ঞতা ও সামাজিক সহানুভূতি নিয়ে সমাজ সংস্কারের উদ্দেশ্যে নাট্য সাহিত্যে আবির্ভূত হয়েছিলেন এই স্বনামধন্য নাট্যকার দীনবন্ধু মিত্র। একটি মাত্র নাটকের নামেই আমরা তার পুরো পরিচিতিটা পেয়ে যেতে পারি। সকলেরই জানা সেই নাটকের নাম নীল দর্পণ নাটক। নাট্যকার হিসাবে তার খ্যাতি মূলত এই নীল দর্পণ নাটকের জন্যই। এছাড়াও সমসাময়িক সামাজিক জীবনের আলেখ্য হিসাবে তার প্রত্যেকটি নাটকের একটা স্বতন্ত্র মর্যাদা রয়েছে। আমরা চলে যাব সেই নাট্যকার দীনবন্ধু মিত্রের আলোচনায়। প্রথমে তার জীবন সম্পর্কে একটু জেনে নিই আমরা। নদিয়া জেলার চৌবেড়িয়া গ্রামে দীনবন্ধু মিত্রের জন্ম। ছোটবেলায় তিনি গন্ধর্ব নারায়ণ নামে পরিচিত ছিলেন। পিতা ছিলেন কালাচাঁদ মিত্র। বরাবরই কিন্তু দীনবন্ধু মিত্র একজন মেধাবী ছাত্র ছিলেন। হিন্দু কলেজে শিক্ষকতা করেছেন এবং পরে ডাক বিভাগে পোস্টমাস্টারের কাজও তিনি করেছেন। তিনি কিন্তু মনে প্রাণে একজন খাঁটি বাঙালি। সেই জন্য বঙ্কিমচন্দ্র বলেছেন যে কেবল পথ ভ্রমণ বা নগর দর্শন নয়, ডাকঘর দেখিবার জন্য গ্রামে গ্রামে যাইতে হইত। লোকের সঙ্গে মিশিবার তাহার অসাধারণ শক্তি ছিল। তিনি আহ্লাদপূর্বক সকল শ্রেণীর লোকের সঙ্গে মিশিতেন। স্বাভাবিকভাবেই সেই অভিজ্ঞতা যে তার নাটক এবং প্রহসনের ক্ষেত্রেও ফুটে উঠবে, সেটাই স্বাভাবিক ব্যাপার। এবং তার সৃষ্টির মধ্যেও আমরা তার সেই অভিজ্ঞতাকে প্রতিফলিত হতে দেখি আমরা। প্রথমেই যদি তার যে সর্বশ্রেষ্ঠ নাটক, যে নাটকের জন্য দীনবন্ধু মিত্রের এত পরিচিতি, সেই নীল দর্পণ নাটকের আলোচনায় আমরা চলে যাব। নীলকরদের অত্যাচারের যে কাহিনী, আমরা জানি যে নীলকরেরা বাংলার কৃষকদের জোরপূর্বক বল প্রয়োগ করে নীল চাষ করাত। তার কারণ বাংলার উর্বর মৃত্তিকা, শস্য শ্যামলা বাংলা আমাদের। নীল চাষে চাষিদের কোনো কিন্তু লাভ হতো না, লাভ হতো যা তা সবই ইংরেজদের। তাই স্বাভাবিকভাবেই চাষিরা কিন্তু এই নীল চাষ করতে চাইত না। নীলকর সাহেবদের বিরুদ্ধে চাষিরা সমবেতভাবে আন্দোলন শুরু করে এবং চাষিদের পক্ষ নিয়ে প্রচন্ড সাহসের পরিচয় দিয়ে সংবাদপত্রে প্রবন্ধ নিবন্ধ লেখা হতে থাকে। হিন্দু পেট্রিয়ট এর সম্পাদক হরিশ মুখোপাধ্যায়, অমৃত বাজারের মতিলাল ঘোষ প্রমুখেরা আন্দোলনও শুরু করেন। ঠিক এমনই সময় নীলকর সাহেবদের অত্যাচার ও কৃষকদের আন্দোলন নিয়েই প্রকাশিত হল নীল দর্পণ নাটক। এর জন্য লং সাহেব মধুসূদনকে দিয়ে নীল দর্পণ অনুবাদও করিয়ে নিয়েছিলেন এবং প্রকাশ করেছিলেন। স্বাভাবিকভাবে ইংরেজি অনুবাদ যখন ছড়িয়ে পড়ল, ইংরেজদের অস্থিরতা বাড়তে থাকলো। তাদের যে কুকীর্তি, তাদের যে শোষণের চিত্র, নীলকররা যে জোর করে কৃষকদের শোষণ করত, সেই শোষণের চিত্র যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, তখনই তাদের অস্থিরতা বাড়ল। মধুসূদনের জেল ও জরিমানাও। এই জরিমানার টাকা দেন স্বয়ং কালীপ্রসন্ন সিংহ। এই নীল দর্পণের ইংরেজি অনুবাদ যখন ইংল্যান্ডেও গিয়ে পৌঁছল, তখন বিলেতের মানুষেরাও কিন্তু এই ভয়ঙ্কর লজ্জাজনক প্রথার কথা জানতে পারল এবং ইন্ডিগো কমিশন বসল।
ধীরে ধীরে চাষিদের ওপর অত্যাচার কমতে শুরু করলো এবং অবশেষে কিন্তু নীলকরেরা পিছু হটতে বাধ্য হয়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাই যে এই একটা মাত্র নাটক তার কি পরিমাণ জোর, অর্থাৎ কলমের জোর বলা যেতে পারে। আমরা তো বিদ্রোহের অনেক রূপ দেখি, তা কবি সাহিত্যিকরা তাদের কলমের জোরে যে বিদ্রোহ ঘোষণা করেন, মানুষকে যে জাগিয়ে তোলেন, সেই নীল দর্পণ নাটকের মাধ্যমে দীনবন্ধু মিত্রের কলম সেই জায়গায় গিয়ে পৌঁছেছিল এবং এই কলমের জোরেই কিন্তু এই নীল দর্পণ নাটক চারিদিকে ছড়িয়ে পড়ল। শুধু ছড়িয়ে পড়লই নয়, চারিদিকে এই নাটক অভিনয় হতে থাকলো এবং সেই অভিনীত নাটক যখনই মানুষের মধ্যে পৌঁছল, তখনই মানুষ ক্ষোভে ফেটে পড়ল প্রচন্ড পরিমাণে। তখনই কিন্তু নীলকর সাহেবরা পিছু হটতে ধীরে ধীরে বাধ্য হলেন। বিষয়বস্তুর মধ্যে যদি আমরা একটু চলে যাই, এই নীলদর্পণ নাটকের বিষয়বস্তু, এই নাটকটি উদ্দেশ্যমূলক। নাটকের উদ্দেশ্য ছিল ইংরেজদের স্বার্থপরতা ত্যাগ, নিরাশ্রয় প্রজাদের মঙ্গল এবং বিলাতের মুখ রক্ষা। এবং বলা বাহুল্য এই তিনটে উদ্দেশ্যই কিন্তু সার্থক হয়েছিল। গ্রন্থটির বিষয় হল নীল চাষ, নীল চাষকে কেন্দ্র করে নীলকরদের অত্যাচার এবং এই অত্যাচারের বিরুদ্ধে যে আংশিক সংগ্রামের কাহিনী। বিষয়বস্তু উপস্থাপনার দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে কিন্তু দীনবন্ধু নীলদর্পণকে সে যুগের পক্ষে অগ্রগামী সাহিত্য সৃষ্টি বলে স্বীকার না করে উপায় থাকে না। দীনবন্ধুর শিল্প সৃষ্টির এই যে উৎকর্ষ, এটা প্রশ্নাধীন হতে পারে, তবে এই দরদী স্রষ্টাকে শুধুমাত্র নাট্যকার আখ্যা না দিয়ে সমসাময়িক বাংলাদেশের নবজাগ্রত জীবনবোধের চারণ কবিও আমরা বলতে পারি। তার কারণ দেশের অসহায় প্রজাদের দুঃসহ লাঞ্ছনার যে প্রত্যক্ষ চিত্র তিনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে এই নাটকে রূপ দিয়েছেন, সেদিক থেকে এই নীলদর্পণ নাটকের ঐতিহাসিক ভূমিকা সর্বজন স্বীকৃত। 1860 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় প্রথম ঢাকা থেকে। 1872 ন্যাশনাল থিয়েটারে এটি মঞ্চস্থ হয়। অর্ধেন্দ্রশেখর মুস্তাফি একাই উট সাহেব, গোলক বসু, সাবিত্রী জমিদারের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন এবং এই নাটক অভিনীত হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু শিক্ষিত বুদ্ধিমান মানুষদের মনে নীলকর সাহেবদের বিরুদ্ধে তীব্র ঘৃণার সঞ্চার হয়। যখনই মানুষের চোখের সামনে ভেসে উঠতে থাকে তাদের সেই অত্যাচারের কাহিনী। নাটকটি একটি স্বয়ং সম্পূর্ণ পঞ্চাঙ্ক নাটক। উদ্দেশ্য ছিল কিন্তু নীলকর সাহেবদের অত্যাচার এবং তাদের বিবেক বোধকে জাগ্রত করা, এবং তার জন্য লেখক বেছে নিয়েছেন সরপুর গ্রামের বসু এবং ঘোষ পরিবার। তাদের উপরে নীলকর সাহেবদের যে অত্যাচারের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তিনি নাটকের মধ্যে উপস্থিত করেছেন। প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কে গোলক বসুর, সাধুচরণ ঘোষের কথাতে নীলকর সাহেবদের ভয়ঙ্করতার দিক প্রকাশিত হয়েছে। চাষি রাইচরণের মনে হয়েছে জমিতে নীল চাষ তার বুকে শেল বিঁধিয়েছে, সে প্রতিবাদ করেছে। ক্ষিপ্ত হয়ে সাহেবের অনুচর তৃষ্ণার জল পর্যন্ত তাকে না দিয়ে বেঁধে নিয়ে চলে গেছে। চরম দুর্দশার শিকার হয়েছে সাধুচরণ নবীন মাধব। নীলকর নবীন মাধবের পিতার নামে মিথ্যা ফৌজদারি মামলা পর্যন্ত করেছে। রোগ সাহেব পদি ময়রানীকে দিয়ে সাধুচরণের গর্ভবতী কন্যা ক্ষেত্রমণিকে ধরে এনেছে, তোরা রক্ষা করেছে তার সতীত্ব। অত্যাচারে অতিষ্ঠ হয়ে চতুর্থ অঙ্কে আমরা দেখতে পাই গোলক বসু আত্মহত্যা পর্যন্ত করেছেন। সাবিত্রী পাগল হয়ে গিয়ে সরলাকে গলা টিপে হত্যা করে অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর অনুতাপে দগ্ধ হয়ে তিনিও মারা যান ক্ষেত্রমণিও। নীলকরদের সঙ্গে সংঘাতে নবীন মাধবেরও প্রাণ গেছে। এইভাবে দেখি সেই নীলকরদের অত্যাচারে বহু মৃত্যু এই নাটকের মধ্যে। যদিও আমরা সমালোচনা করি সেটা কিছুটা অতি নাটকীয়তার পর্যায়ে চলে গেছে, বহু মৃত্যু সাধিত হয়েছে এখানে। এছাড়াও নীলদর্পণ নাটকে নাট্যকার চরিত্র চিত্রণেও কিন্তু কিছুটা সার্থক আবার কিছুটা ব্যর্থ হয়েছেন, কেননা ভদ্রের তর চরিত্রগুলি
সংলাপের গুণে সহজ স্বাভাবিক, কিন্তু ভদ্র চরিত্রগুলি অনেকটাই কৃত্রিম এবং আড়ষ্ট হয়ে গেছে। এই ভদ্রশ্রেণিক চরিত্রাঙ্কনে দীনবন্ধু মিত্রের ব্যর্থতার প্রধান কারণই হচ্ছে তিনি এক্ষেত্রে নাটকীয় নির্লিপ্ততা রক্ষা না করে এবং শিল্পীর ধর্মকে ক্ষুণ্ণ করে একটা পোষিত আদর্শ অনুসরণ করেছেন। তাই নীলদর্পণ নাটকে গোলক বসু, নবীন মাধব, বিন্দু মাধব, সাবিত্রী, সৈরন্ধ্রী, সরলতা প্রভৃতি চরিত্র শিল্পীর প্রত্যক্ষ অভিজ্ঞতার ফসল না হয়ে শিক্ষিত মধ্যবিত্ত মানুষের একটা আদর্শায়িত চিন্তাধারার প্রতিমূর্তি হয়ে উঠেছে। তবুও সবশেষে আমাদের বলতেই হয় যে সমাজ ও সাহিত্যের ক্ষেত্রে এই নীলদর্পণ নাটকের একটা আলাদা জায়গা আছে, একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। দীনবন্ধু মিত্রের শিল্পী স্বভাব সম্পর্কে বঙ্কিমচন্দ্র নিজেই বলেছেন, তার চরিত্র প্রণয়ন প্রথা এই ছিল যে জীবন্ত আদর্শ সম্মুখে রাখিয়া চিত্র করেন নাই, চিত্র আঁকিতেন। কোন চরিত্র পরিকল্পনায় নয়, কাহিনী কল্পনায়, রূপাঙ্গিক রচনায় সর্বত্রই তিনি চিত্রকর বা ফটোগ্রাফার, কিন্তু চিত্রশিল্পী নন। এমনকি বঙ্কিমচন্দ্র রসিকতা করে এটাও বলেছেন, সামাজিক বৃক্ষে বানর দেখিলে দীনবন্ধু লেজসুদ্ধর বানর অঙ্কন করিতেন। অর্থাৎ তিনি এমন ভাবে সেই চিত্রকে ফুটিয়ে তুলতেন এবং এক্ষেত্রেও তার চরিত্রগুলিকে তিনি এমন ভাবেই ফুটিয়ে তুলেছেন, সমাজ থেকে তুলে এনেছেন, যেন তিনি একজন চিত্রকরের মতো কাজ করেছে। আমাদের মনের মধ্যে একটা ছবি তিনি এঁকে দিয়েছেন এবং শেষ পর্যন্ত কিন্তু তিনি সার্থক হয়েছেন। নীলকরেরা পিছু হটতেও বাধ্য হয়েছে এবং তার পেছনে এই নীলদর্পণ নাটকের একটা বৃহত্তর অবদান কিন্তু রয়েছে। এরপরে যদি আমরা দীনবন্ধু মিত্রের প্রহসনের আলোচনায় চলে যাই, দীনবন্ধু মিত্র শ্রেষ্ঠ কয়েকটি প্রহসন লিখেছেন। তার মধ্যে প্রথমেই আমাদের উল্লেখ করতে হয় যেটার নাম, সেটা হলো সধবার একাদশী। একটি বিখ্যাত প্রহসন, সামাজিক প্রহসন। 1866-তে তিনি লিখেছিলেন সধবার একাদশী। বিষয়বস্তু 19বিংশ শতাব্দীর মধ্যভাগে কলকাতার উচ্চশিক্ষিত এবং অর্ধশিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে যে পানাসক্তি অর্থাৎ মদ্যপানে আসক্তি, লাম্পট্য, পরস্ত্রী হরণ প্রভৃতি চরিত্র ভ্রষ্টতার পরিচয় পাই, সেটাকে তিনি তুলে ধরেছেন তার সধবার একাদশী নাটকের মধ্যে। এই সধবার একাদশী কিন্তু মাইকেল মধুসূদন দত্তের দ্বারা প্রভাবিত হয়েই তিনি লিখেছিলেন। মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা নাটকের অনুসরণেই সধবার একাদশী তিনি রচনা করেছিলেন। এর আগে আমরা আলোচনা করেছি একেই কি বলে সভ্যতা। এই সধবার একাদশীর শ্রেষ্ঠ গুণ এর একান্ত বাস্তব এবং অপূর্ব ব্যঞ্জনাময় কথাবার্তা। কথোপকথনের ভঙ্গিও বেশ আকর্ষণীয়, চরিত্র চিত্রণ স্বাভাবিক। ঘটিরাম, ডেপুটি, রামমাণিক্য, অটল, ভোলা, কাঞ্চন প্রত্যেকটা চরিত্র তিনি যে এখানে এনেছেন যেন এক একটি জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। এবং এই সধবার একাদশীর শ্রেষ্ঠত্ব অনেকটাই হলো যে বিশেষ চরিত্রের জন্য তার নাম হচ্ছে নিমচাঁদ চরিত্র। সমাজের মানুষের কাজ এবং আচরণকে নিয়ে এই প্রহসন লেখা। সমকালের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবকদের শিক্ষাভিমান, চরিত্র বিকৃতি এখানে কিন্তু ফুটে উঠেছে। তরুণ যুবকদের যে খাম খেয়ালিপনা, উশৃঙ্খলতা, ভোগাকাঙ্ক্ষা, সেইগুলোই স্যাটায়ার, হিউমার এবং উইটের সংমিশ্রণে। আমরা জানি প্রহসনের মধ্যে হাস্যরস থাকে, কিন্তু এখানে নাট্যকার কিন্তু ব্যঙ্গের চাবুক মেরেছেন। এখানে স্যাটায়ার আছে, হিউমার আছে, উইট আছে, সবকিছু মিলিয়ে তিনি এই প্রহসনকে গড়ে তুলেছেন। এবং তারপরে আমরা যদি চলে যাই পরবর্তী প্রহসন, তার আরেকটি উল্লেখযোগ্য প্রহসন, সেটা হলো বিয়ে পাগলা বুড়ো। এটাও কিন্তু একটা স্যাটায়ারিক কমেডির অন্তর্ভুক্ত। এই যে বিয়ে পাগলা বুড়ো, আমরা জানি এই নামের মধ্যে একটা হাস্যরসের ব্যাপার আছে। এটাও 1866 খ্রিস্টাব্দে লেখা। এটাও কিন্তু মাইকেল মধুসূদন দত্তের দ্বারা প্রভাবিত হয়ে লেখা। মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ে রো প্রহসনের অনুসরণে এই প্রহসন রচিত হয়েছে।
প্রহসনের বিষয়বস্তু এই প্রহসনে যে এক বিবাহ বাতিগ্রস্ত বৃদ্ধের নকল বিয়ের আয়োজন করে কিছু স্কুলের অকাল পরিপক্ক ছেলেরা সেই বৃদ্ধকে কিভাবে নাস্তা নাবুদ করে ছেড়েছিল তারই একটা কৌতুককর দৃশ্য এখানে তিনি বর্ণিত করেছেন। নিখুঁত হাস্যরস প্রধান প্রহসন হিসাবে অপূর্ব একটি সৃষ্টি এটি। এর মধ্যে কোথাও ধারালো কথার তীব্র ঝলক নেই, কোনো গভীর সমস্যারও ইঙ্গিত নেই। হাস্যরসের অনর্গল ধারায় প্রহসনটি কিন্তু আগাগোড়াই স্নিগ্ধ এবং মধুর। অর্থাৎ এই নাট্যকার এই সকল চরিত্র বাস্তব জগৎ থেকে আপনার সহানুভূতির বলে উদ্ধার করে কিন্তু চিরন্তন সৃষ্টিরূপে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এখানেও একটি উল্লেখযোগ্য চরিত্র পাই, রাজীব লোচন, যে বৃদ্ধের কথা বললাম। সে শুধু বিবাহ পাগল বৃদ্ধ বর বা ঊনবিংশ শতাব্দীর প্রথম যুগের গ্রাম্য বৃদ্ধ চরিত্রের একটা টাইপ বললেও ঠিক হবে না। তার মধ্যে দীনবন্ধু আপনার সৃষ্টি প্রতিভার কিছু পরিচয়ও দিয়েছেন। অর্থাৎ বার্ধক্যকে অস্বীকার করে যুবক সেজে থাকার যে চেষ্টা, যে কিরূপ নিষ্ফল এবং করুণ, এই যে বিয়ে পাগলা বুড়ো যার কথা আমরা বলছি, সেই বার্ধক্যকে অস্বীকার করে সে যে যুবক থেকে সেজে থাকার চেষ্টায় কিরূপ নিষ্ফল এবং করুণ, দীনবন্ধু অপূর্ব নাটকীয় কল্পনার ভেতর দিয়ে সেটাকে প্রকাশ করেছেন। এছাড়াও দীনবন্ধু মিত্রের আরো উল্লেখযোগ্য একটি প্রহসনের কথা বলতে পারি, তার নাম হলো জামাই বারিক। জামাই বারিক 1872, এটিও একটি বিশুদ্ধ প্রহসন বলা যেতে পারে। তা দীনবন্ধু মিত্রের তৃতীয় প্রহসন এটি। এর কাহিনী আবার একটু অদ্ভুত ধরনের, যে অনেকগুলি জামাইকে একটি ব্যারাকের মধ্যে পুরে রাখা এবং তাদের অন্তঃপুরে নিয়ে যাওয়ার যে বিষয়, অস্বাভাবিক বটে একটু এর কাহিনী, কিন্তু প্রহসনের পক্ষে কিন্তু তা উপাদেয়, অর্থাৎ হাস্যরসের পক্ষে তা উপাদেয়। এটাও কিন্তু সমাজের বাস্তব সমস্যা অবলম্বনে রচিত। কি সেই বাস্তব সমস্যা? পূর্বে কুলীন জামাইরা নিষ্কর্মা ও বেকার অবস্থায় শ্বশুর বাড়িতে থাকত। গ্রাসাচ্ছাদনের জন্য শ্বশুরের উপরে নির্ভর করতে হতো বলে তারা সকলেরই হাস্যাস্পদ হতো। এদের করুণ অবস্থা ও দুঃখের কথা দরদী নাট্যকার দীনবন্ধু মিত্র হাস্যরসের অনাবিল স্রোতের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। এছাড়াও এখানে স্বপত্নী ঈর্ষা, কলহপীড়িত দ্বিপত্নিক স্বামীর সমস্যা ইত্যাদিও আলোচিত হয়েছে। এবং প্রচন্ড হাস্যরসের প্রাবল্যে এই জামাই বারিক প্রহসনটি রচিত। জামাই বারিকে হতভাগ্য জামাইদের যে জীবনযাপনের বিচিত্র দৃশ্য নাট্যকার সেটাও হাস্যরসের মাধ্যমে এঁকেছেন। বাঙালির ঘরোয়া ঠাট্টা, রসিকতা, রঙ্গরসিকতা সবই কিন্তু এখানে রূপ লাভ করেছে এবং এটি একটি স্ত্রী প্রধান প্রহসন বলা যেতে পারে। স্ত্রী চরিত্রগুলো সুন্দরভাবে তিনি এখানে চিত্রিত করেছেন। তাহলে সব মিলিয়ে দীনবন্ধু মিত্রের যে বৈশিষ্ট্যগুলি নাটকের ক্ষেত্রে বা যে স্বাতন্ত্র্যগুলি প্রকাশিত হয় আমরা পাই, দীনবন্ধু মিত্রের নাট্য স্বভাব সম্পর্কে বঙ্কিমচন্দ্র আগেই বলেছেন যে দীনবন্ধু মিত্রের সর্বব্যাপী সামাজিক অভিজ্ঞতা এবং সর্বব্যাপী সামাজিক সহানুভূতি, এই যে দুটো তার প্রধান গুণ, এই দুটো গুণ কিন্তু নাটকের ক্ষেত্রে সর্বত্র ছড়িয়ে আছে। সেজন্য দীনবন্ধু বাংলা সাহিত্যের বাস্তবতার অগ্রদূত, বাস্তবকে তুলে এনেছেন এবং বাংলা সাহিত্যের একজন বাস্তববাদী লেখক বলা যেতে পারে তাকে। মধুসূদনের নাটক যেমন কোনো কোনো জায়গায় কৃত্রিম আড়ষ্ট হয়েছে, দীনবন্ধুর নাটকও তেমন অপ্রাকৃত প্রাণহীন হয়েছে। তবে বেশ কিছু চরিত্র কল্পনায় সংলাপের ক্ষেত্রে তিনি কিন্তু কৃতিত্বের পরিচয় দিয়েছেন। বিশেষ করে এখনো বিভিন্ন রঙ্গমঞ্চে নীলদর্পণ, সধবার একাদশী অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে কিন্তু অভিনীত হয়। জগত জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা, ট্র্যাজেডির অশ্রু, কমেডির হাস্যরস নিয়ে দীনবন্ধু নাট্য সাহিত্যের ইতিহাসে অমর হয়ে থাকবেন। এই পর্যন্তই।